আসসালামু আলাইকুম, ডাক্তার এআরএম জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আজকে একটি ক্রনিক ইনফ্ল্যামেটরি ডিজিজ অর্থাৎ জয়েন্ট পেইন নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস। তো এই রোগে সারা ওয়ার্ল্ডের অনেক মানুষ আক্রান্ত এবং এটা আসলে এত বেশি কষ্টদায়ক একটা সমস্যা, যেটার কারণে অনেক মানুষ বিকলাঙ্গতার দিকে চলে যাচ্ছে বা বিকলাঙ্গ হয়ে যাচ্ছে, বা জয়েন্টগুলো ডিফর্ম হয়ে যাচ্ছে, অর্থাৎ জয়েন্টগুলো আঁকাবাঁকা হয়ে যাচ্ছে, স্বাভাবিক কাজকর্ম করতে পারছে না। তো এখন এই রোগটার আসলে আমরা ফাংশনাল মেডিসিন, ইন্টিগ্রেটেড মেডিসিন অ্যাপ্রোচে কীভাবে হেল্প করতে পারি, বা আমাদের অ্যাপ্রোচটা বা স্ট্র্যাটেজি কী হবে, সেই বিষয়টা নিয়ে কিছু নলেজ শেয়ার করব। তো তার আগে রিউমাটয়েড আর্থ্রাইটিস কী জিনিস বা কেন হয় সেটা সম্পর্কে ইন শর্ট আমরা একটু কথা বলি। সেটা হচ্ছে এটা একটা ক্রনিক ইনফ্ল্যামেটরি কন্ডিশন। ক্রনিক ইনফ্ল্যামেটরি কন্ডিশন অর্থাৎ একটা ক্রনিক ইনফ্ল্যামেশন শরীরে যখন চলমান থাকে। এটার অনেকগুলো কারণ আছে। তো এটা ক্রনিক ইনফ্ল্যামেটরি কন্ডিশন হয় এবং যেটা সাধারণত এফেক্ট করে কোথায়, জয়েন্টে। কিন্তু রিউমাটয়েড আর্থ্রাইটিস এমন একটা জিনিস, সেটা হচ্ছে জয়েন্টের বাইরেও শরীরের অন্যান্য অংশে, অর্থাৎ আমাদের স্কিনে এফেক্ট করতে পারে, আমাদের হার্ট, আমাদের লাংস, আমাদের ব্রেইন, আমাদের ব্লাড ভেসেল, এইসব জায়গায় এফেক্ট করতে পারে। সুতরাং এটা একটা সিস্টেমিক, মানে সার্বিকভাবে জয়েন্টের পাশাপাশি অন্যান্য জায়গাতেও এফেক্ট করে, যে কারণে অনেক রোগীর জ্বর আসে, অনেকের খুব টায়ার্ড লাগে, খুব অস্থিরতা লাগে, হার্ট বা লাংসের সমস্যা হয়, শ্বাসকষ্ট হয়, হ্যাঁ, চোখের সমস্যা হয়, এই ধরনের সমস্যা হয়। তো এটা একটা অটোইমিউন ডিসঅর্ডার। অটোইমিউন ডিসঅর্ডার মানে হচ্ছে যখন শরীরের নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা বা রোগ প্রতিরোধ ব্যবস্থা যখন নিজের কোষকে বা টিস্যুকে শত্রু মনে করে তাকে অ্যাটাক শুরু করে, তখন যেই সমস্যা বা জটিলতা তৈরি হয় সেটা হচ্ছে অটোইমিউন ডিসঅর্ডার। এবং এই অটোইমিউন ডিসঅর্ডার আমাদের এই রিউমাটয়েড আর্থ্রাইটিসের একটা অন্যতম কারণ, হ্যাঁ, রুট কজ অটোইমিউন ডিস্টারবেন্স। আচ্ছা, এখন ওভারঅল আমি সাইন সিমটমগুলো একটু ধারণা দিই। সেটা হচ্ছে সাধারণত জয়েন্টগুলো, দুই পাশের হাত বা পা, হ্যাঁ, হাতের আঙ্গুলগুলো এবং পায়ের আঙ্গুলগুলো ব্যথা শুরু হয়। স্মল জয়েন্টগুলোতে ব্যথা হয় এবং এটা ফুলে যায়, গরম হয়ে যায়, হ্যাঁ, এবং মানে লাল হয়ে যায়, পেইন হয়, হাতে মুট করতে পারে না, কাপড় চিপতে পারে না, লেখতে পারে না, এবং দুই পাশে সাধারণত সমান তালে শুরু হয়, হ্যাঁ, হাতেরটা পায়েরটা দুইভাবে। তো এবং জয়েন্টগুলো স্টিফ হয়ে যায়, আড়ষ্ট হয়ে যায়, এবং সকালে ঘুম থেকে উঠতে গেলে মানে হাত পা জ্যাম হয়ে থাকে এরকম মনে হয়, বা একটু বিশ্রাম নিলে আর উঠতে পারে না, জ্যাম হয়ে থাকে। তো এই ধরনের সমস্যাগুলো হয় এবং সাথে খুব ক্লান্তি লাগে এবং জ্বর আসে বা জ্বরও আসে, ক্ষুধামন্দা হয়, খাবার অরুচি হয়, ঘুম কম হয়, অস্থিরতা, ডিপ্রেশন, এই জাতীয় সমস্যাগুলো দেখা দেয়। আর এটার যেই রোগের প্যাটার্ন সেটা হচ্ছে ফ্লেয়ার অ্যান্ড রিমিশন। ফ্লেয়ার অ্যান্ড রিমিশন মানে হচ্ছে কিছুটা সময়, কিছুদিন মানে এই ধরনের সমস্যা খুব প্রকোপ আকার ধারণ করে, আবার কিছুটা সময় 1-2 মাস ভালো থাকে। তো এইভাবে আপস অ্যান্ড ডাউনের মাধ্যমে, ফ্লেয়ার অ্যান্ড রিমিশনের মাধ্যমে এই রোগটা সামনের দিকে এগিয়ে যায়। এবং এটার সঠিক ট্রিটমেন্ট আমরা করতে না পারলে আমাদের আলটিমেটলি এটা হাত পা বাঁকা হয়ে আসে এবং অন্যান্য জটিলতা, হার্টের জটিলতা, কিডনির জটিলতা, লিভার, লাংস, স্কিন, এসব জটিলতায় অনেক সময় মৃত্যু পর্যন্ত হয়। তো এটা আসলে ট্রিটমেন্টগুলো সঠিক সময় সঠিকভাবে করা উচিত। তো এখন আমি যেহেতু 3 বিষয় আমার নলেজ আছে, তো আমি 3 বিষয়ের সম্পর্কে একটু ধারণা দিচ্ছি। সেটা হচ্ছে কনভেনশনাল অ্যালোপ্যাথিক সিস্টেমে আমরা যে ট্রিটমেন্টটা করি, আগে ডায়াগনোসিসটা করা হয়। তো ডায়াগনোসিসে সাধারণত আগে সিবিসি করা হয়। সিবিসিতে ইএসআর বেশি থাকে, সিআরপিতে ইনফ্লামেটরি মার্কার হিসেবে সি রেক্টিভ প্রোটিন বেশি পাওয়া যায়, তারপর হচ্ছে অ্যান্টিসিসিপি, এটাও বেশি পাওয়া যায়, হ্যাঁ, এবং রিউমাটয়েড ফ্যাক্টর যেটা একটা মার্কার, সেটাও অনেকের বেশি পাওয়া যায়, এবং এমআরআইতে অনেক চেঞ্জ পাওয়া যায়। সাধারণত এই টেস্টগুলো করা হয়, আর ক্লিনিক্যাল সিমটমগুলো মেলানোর পর চিকিৎসকরা ধরে নেন যে ওনার রিউমাটয়েড আর্থ্রাইটিস হয়েছে। তো এখন বিষয়টা হচ্ছে যে অ্যালোপ্যাথিক বা কনভেনশনাল সিস্টেমে সাধারণত যে ট্রিটমেন্টটা করা হয়, ডায়াগনোস করার পর ব্যথার ওষুধ দেওয়া হয়, এনএসআইডি বলা হয়। তো বিভিন্ন টাইপের ব্যথার ওষুধ আছে, বিভিন্ন কোম্পানির বিভিন্ন নাম, বিভিন্ন গ্রুপের নাম। তো সেই ব্যথার ওষুধ দিয়ে কিছুটা সময় ভালো থাকে। তো তার পরবর্তীতে অনেক সময় এই ব্যথার ওষুধগুলো যখন আর কন্ট্রোল রাখতে পারে না, তখন স্টেরয়েড জাতীয় বা স্টেরয়েড ওষুধগুলো অ্যাপ্লাই করা হয়, সিনথেটিক স্টেরয়েডগুলো। তার পরবর্তীতে যখন স্টেরয়েডও যখন আর কাজ করতে পারে না, বা ডোজ বাড়তে বাড়তে স্টেরয়েডের সাইড ইফেক্ট যখন অনেক বেশি চলে আসে, স্টেরয়েডের সাইড ইফেক্টের মধ্যে আমরা দেখি যে মোটা হয়ে যাওয়া, ডায়াবেটিস হওয়া, প্রেশার হওয়া, হাতে পায়ে পানি চলে আসা, হ্যাঁ, স্কিনের মধ্যে র্যাশ চলে আসা, এই জন্য অনেক জটিলতা আসে। আর তার পরবর্তীতে যেই ওষুধটা দেওয়া হয় সেটা হচ্ছে বায়োলজিক্স বা ডিএমআরডি, ডিজিজ মডিফাইং ড্রাগ, এবং সাথে মেথোট্রেক্সেট এই জাতীয়, যেটা রোগ প্রতিরোধ ক্ষমতাকে ডাউন করে দিয়ে জাস্ট আমার ইমিউন সিস্টেমটাকে মানে ডাউন করে রাখা হয়, যেন ইমিউন সিস্টেম আমার বডির নিজস্ব টিস্যু বা কোষকে যেন আক্রমণ না করে। তো আসলে এই ট্রিটমেন্টটা সারা ওয়ার্ল্ড ওয়াইড চলতেছে এবং এতে অনেক পেশেন্টরা উপকার পাচ্ছে। বাট সমস্যা যেটা হয় সেটা হচ্ছে, যেহেতু এখানে রুট কজটাকে ট্রিটমেন্ট এভাবে করা হচ্ছে না বা আইডেন্টিফাই করা হচ্ছে না, জাস্ট আমার সিমটমগুলোকে ম্যানেজ করে রাখা হচ্ছে। সুতরাং একটা লং টার্ম পেশেন্টরা আসলে স্বাভাবিক ব্যথামুক্ত অনেক সময় থাকতে পারলেও তার অন্যান্য ওষুধের সাইড ইফেক্ট বা অন্যান্য বিষয়গুলো এখানে মারাত্মক আকার ধারণ করে। তো যাক, এখন ফাংশনাল মেডিসিন যেহেতু মডার্ন একটা সিস্টেম,
এবং এটা একটা ওয়ার্ল্ডে ফাংশন মেডিসিন দিয়ে আপনারা সার্চ করলে দেখতে পারবেন এই সাবজেক্টটা খুব জনপ্রিয় হচ্ছে এবং এটা হচ্ছে রুট কজটাকে ট্রিটমেন্ট করে। তো রুট কজের মধ্যে দেখা যাচ্ছে যে গবেষণা করে বা বিভিন্ন গবেষণা দেখা যাচ্ছে যে কিছু কিছু জিনিসকে অ্যাড্রেস করতে পারলে এই রিউমাটয়েড আর্থ্রাইটিসের পেইন অনেকটা প্রশমিত হয়ে যায় এবং উইদাউট সাইড ইফেক্ট বা দীর্ঘ সময় পেশেন্টের রিমিশনে চলে যায়, তার ফ্লেয়ারটা বন্ধ হয়ে যায়। সেক্ষেত্রে পটাশিয়াম লেভেল আমাদের শরীরে অনেক সময় কমে যায়। তো অনেক গবেষণা দেখা গেছে পটাশিয়াম কমে যাওয়ার সাথে রিউমাটয়েড আর্থ্রাইটিস বা রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগীদের ক্ষেত্রে পটাশিয়াম কম পাওয়া যায়। সেক্ষেত্রে পটাশিয়াম আমাদের বাড়াতে হয়। আমাদের যেহেতু পার ডে রিকোয়ারমেন্ট হচ্ছে 4700 মিলিগ্রাম পটাশিয়াম, তো সেক্ষেত্রে প্রায় 6000 মিলিগ্রামের মতো এটা আমাকে ব্যালেন্স করতে হয়। সেটা গ্রিন লিফি ভেজিটেবল থেকে আমরা দিতে পারি বা পটাশিয়াম সাইট্রেট সাপ্লিমেন্টও নেওয়া যেতে পারে, সেটা আপনি চিকিৎসক ঠিক করবেন। এছাড়া ভিটামিন ডি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ ভিটামিন ডি হচ্ছে ন্যাচারাল স্টেরয়েড, তো সেটা বাড়াতে হবে। ভিটামিন ডি নিয়ে এখানে আর কথা বলছি না, ভিটামিন ডি অনেকগুলো ভিডিও করা হয়েছে, আপনারা বিস্তারিত জানতে চাইলে ভিডিওগুলো দেখবেন। আর অ্যাড্রিনাল সাপোর্ট ইম্পর্টেন্ট, বিকজ অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকেই আমাদের ন্যাচারাল যে স্টেরয়েডের বিষয়গুলো এগুলো তৈরি হয়, গ্লুকোকর্টিকয়েড। সো অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে স্টিমুলেট করার জন্য প্রপার সল্ট ম্যানেজমেন্ট এবং প্রপার কিছু সাপ্লিমেন্টেশন এবং স্ট্রেস ম্যানেজমেন্ট দিকে খেয়াল রাখতে হয় যেন অ্যাড্রিনাল গ্ল্যান্ড ঠিক মতো প্রপারলি ফাংশন করতে পারে। আর এরপরে আরেকটা গুড সাপ্লিমেন্ট হচ্ছে কোলোস্ট্রাম। কোলোস্ট্রাম হচ্ছে শাল দুধ, বাট গরুর যে আমাদের সাধারণত বোভাইন বা কোলোস্ট্রাম থাকে সেখানে প্রচুর পরিমাণে ইমিউনোগ্লোবুলিন থাকে। যেহেতু আমি প্রথমেই বলেছি যে রিউমাটয়েড আর্থ্রাইটিস একটা ইমিউন সিস্টেমের ডিসঅর্ডার, সুতরাং এই কোলোস্ট্রামটা খুব গ্রেট একটা সাপ্লিমেন্ট এই ইমিউন সিস্টেমকে রাইট ট্র্যাকে নিয়ে আসার জন্য। এছাড়া কড লিভার অয়েল, এখানে ভিটামিন এ এবং ভিটামিন ডি এবং ওমেগা 3 আছে, তো এটা খুব ভালো একটা সাপ্লিমেন্ট। এছাড়া জিঙ্ক ম্যাগনেশিয়ামের ঘাটতি থাকতে পারে, তো ম্যাগনেশিয়ামের ক্ষেত্রে ম্যাগনেশিয়াম ম্যালেটটা এখানে বেশি ভূমিকা পালন করে। জিঙ্কের ক্ষেত্রে জিঙ্ক গ্লুকোনেট ভালো কাজ করে। আর অরিগানো অয়েল অনেক সময় ইনফেকশন ট্রিগার করে, তো অরিগানো অয়েল যেহেতু একটা সুপার অ্যান্টিমাইক্রোবিয়াল ন্যাচারাল এসেনশিয়াল অয়েল, সুতরাং এটা খুব ভালো কাজ করে। ওজন থেরাপি দেওয়া যেতে পারে। ভেজিটেবল অয়েল আমাদের কম খেতে হবে, অর্থাৎ ইনফ্লামেটরি যে তেলগুলো যেমন সয়াবিন, কটন সিড অয়েল, সানফ্লাওয়ার অয়েল, ঠিক আছে, ক্যানোলা, স্যাফোলা যে অয়েলগুলো আছে যেগুলো হাইড্রোজেনেটেড হয়ে গেলে ওমেগা 6 বেশি থাকলে ইনফ্লামেশন তৈরি করে, সেগুলোকে আসলে কম গ্রহণ করতে হবে বা অ্যাভয়েড করতে পারলে খুবই ভালো, অ্যাভয়েড করা উচিত। এবং এরপর সুগার আমাদেরকে ব্লাডে কমিয়ে আনতে হবে। সুগার আমরা ইনসুলিন রেজিস্ট্যান্স থাকলে ফাস্টিং ইনসুলিন লেভেল দেখবো, এবং ফাস্টিং ইনসুলিন লেভেল নট ব্লাড সুগার, ফাস্টিং ইনসুলিন লেভেল আমাদেরকে 5-6 নিয়ে আসতে হবে। যখন নিয়ে আসতে পারবো তখন আমাদের স্পেশালি ইন্টারমিডিয়েট ফাস্টিং এবং হেলদি কিটো ডায়েটের মাধ্যমে আমাদের এই ফাস্টিং ইনসুলিন লেভেলটা কমিয়ে আনতে হয়। এবং সাথে আমাদের কিছু প্রোডাক্ট অ্যাভয়েড করতে হয়, গমের প্রোডাক্ট, ডেইরি প্রোডাক্ট, যেগুলো ম্যাক্সিমাম ইনফ্লামেশন বডিতে তৈরি করে, সুগার, এই জাতীয় যেগুলো ট্রিগার করে সেগুলোকে আমাদের অ্যাভয়েড করতে হবে ফর সার্টিন পিরিয়ড। আচ্ছা, এছাড়া প্রোবায়োটিকের মধ্যে ল্যাক্টোব্যাসিলাস খুব গুরুত্বপূর্ণ। প্রোবায়োটিক যেটা ল্যাকটিক অ্যাসিড প্রোডাকশন করে, তো ল্যাক্টোব্যাসিলাস কন্ট্রোলের মাধ্যমে আমাদের ল্যাকটিক অ্যাসিড প্রোডাকশন কমে গেলে ব্যথাটা কমে আসে। হাইড্রোথেরাপি অর্থাৎ পানিতে সাঁতার কাটা বা ঠান্ডা বা গরম পানির স্টিম নেওয়া, এক্ষেত্রে ব্যথা অনেক কম থাকে। বিভিন্ন স্পাইস আছে আমাদের খাবারের, রান্নাঘরও কিন্তু একটা ওষুধের জায়গা। সেক্ষেত্রে আমাদের জিঞ্জার, থাইম, টারমারিক, সিনামন, ব্ল্যাক পেপার, গার্লিক, এই জাতীয় হার্বসগুলো এক একটা একই রকম, কোনোটা অ্যান্টি ইনফ্লামেটরি, কোনোটা অ্যান্টিমাইক্রোবিয়াল, কোনোটা সি রিঅ্যাক্টিভ প্রোটিন কমাচ্ছে, এইভাবে ওভারঅল একটা কাভারেজ দেয়। তো আমি আসলে আমাদের ট্রিটমেন্টটা হচ্ছে যে বডির ওন যে হিলিং ক্যাপাসিটি সেটাকে স্টিমুলেট করা, অথবা কোথাও কোনো ডেফিসিয়েন্সি বা নিউট্রিশনাল ঘাটতির কারণে যদি এই রোগটা হয়ে থাকে সেটাকে কাউন্টার করা, বা সেটাকে যদি আমি ফিল আপ করে দেই তাহলে আমাদের ইমিউন সিস্টেমগুলো সাধারণত রাইট ডিরেকশনে চলে আসে এবং বডি সেটা নিজেই হিল করে নিয়ে আসতে পারে। আর এরপরে আমি লাস্ট যে ট্রিটমেন্টটা খুবই পছন্দ করি এবং এটা পেশেন্টের জন্য আমি সাজেস্ট করি এবং পেশেন্টকে দেই, সেটা হচ্ছে হোমিওপ্যাথি। তো হোমিওপ্যাথি হচ্ছে সিমটম সিমিলারিটির মাধ্যমে এই ফিলোসফিটা দাঁড়িয়ে আছে, অর্থাৎ যেই মেডিসিনটা আপনার সিমটমের সাথে ম্যাচ করবে, অর্থাৎ যেই মেডিসিনটা যেই সিমটম তৈরি করতে পারে, সেই মেডিসিনটা যখন স্পেশাল ফর্মে, পোটেন্টাইজড ফর্মে আপনাকে দেওয়া হয়, তখন আপনার সেই সিমটম, শরীরের সিমটমগুলো চলে যায় এবং একসময় বডি হিলিং পাওয়ারটা জেগে ওঠে এবং আপনাকে হিল করে। হ্যাঁ, তো এটা সুন্দর একটা সিস্টেম এবং এটার সাইড ইফেক্ট নেই, বিকজ এখানে এনার্জি ফর্ম অফ মেডিসিন প্রোভাইড করা হয়। তো এখানে কনস্টিটিউশনাল মেডিসিন প্রোভাইড করা হয়। কনস্টিটিউশনাল মেডিসিন হচ্ছে আপনার শারীরিক, মানসিক এবং অন্যান্য বৈশিষ্ট্যপূর্ণ ক্যারেক্টারিস্টিক সিমটম অ্যানালাইসিস করে আপনাকে ইন্ডিভিজুয়ালাইজ করা হয় কোন মেডিসিনের সাথে আপনার বেশি স্যুট করছে, সেভাবে আপনাকে কনস্টিটিউশনাল মেডিসিন দেওয়া হয়। এছাড়া বিভিন্ন সার্কোট অর্থাৎ হেলদি টিস্যু থেকে কিছু মেডিসিন তৈরি করা হয়, নোসোট কিছু ইনফেকশন থেকে কিছু মেডিসিন তৈরি করা হয়। এগুলো হোমিওপ্যাথিক কিছু মেডিসিন আছে যেগুলো আসলে এখানে খুব টার্গেটেডভাবে হেল্প করে। এছাড়া স্পেসিফিক কিছু মেডিসিন আছে, জয়েন্টের উপর কিছু মেডিসিনের কাজ খুবই ভালো, তো সেগুলোকে বিবেচনা নিয়ে ওষুধগুলো দেওয়া হয়।
তো এই যে সার্বিকভাবে যে বিষয়টা আলোচনা করলাম সেটা হচ্ছে বিভিন্ন ওয়ে অফ ট্রিটমেন্ট আমি কথা বললাম। তো এর সাথে এর বাইরে আপনি ইয়োগা মেডিটেশন করতে পারেন, আপনার মানসিক প্রশান্তির জন্য আপনার স্ট্রেস ফ্রি লাইফ লিড করতে হবে, ভালো ঘুমের একটা প্যাটার্ন আপনাকে নিয়ে আসতে হবে। তো এই বিষয়গুলো অবশ্যই যে কোনো ট্রিটমেন্টের সাথে পাশাপাশি চলবে, কিন্তু ইনফ্লামেশনটাকে আপনাকে কমাতে হবে এবং ইনফ্লামেশনটা যদি আমরা কমিয়ে আনতে পারি তাহলে আমরা এই রিউমাটয়েড আর্থ্রাইটিসের মতো জটিল অটোইমিউন কন্ডিশন থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। তো যাদের রিউমাটয়েড আর্থ্রাইটিস বা এই জাতীয় সমস্যা আর্থ্রাইটিস রোগে আক্রান্ত আছেন, ব্যথা আছেন, ফাইব্রোমায়ালজিয়া সহ, তো তারা হতাশ না হয়ে আমাদের ফাংশনাল মেডিসিন এবং ইন্টিগ্রেটেড মেডিসিন এবং হোমিওপ্যাথিক মেডিসিন অ্যাপ্রোচে ট্রিটমেন্ট নিলে আশা করি আপনারা এই সমস্যা থেকে উইদাউট এনি সাইড ইফেক্ট আপনারা বেরিয়ে আসতে পারবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তীতে আরও কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ।